আজকে দেখো আমরা উষ্ণতার সঙ্গে রোধ বা রোধাঙ্কের সম্পর্কটা দেখব। আচ্ছা, এর আগে আমরা একটা তথ্য প্রমাণ করেছিলাম যে ρ1m/n² টাউ অ্যাভারেজ। রোটা কি? রোটা হচ্ছে রোধাঙ্ক। রোধাঙ্কের সঙ্গে সম্পর্ক ছিল এই ধরনের, রো ইকুয়াল টু এম। এমটা কি? এম হচ্ছে ইলেকট্রনের ভর, মাস অফ ইলেকট্রন। ইলেকট্রনের ভর। এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ ইউনিট পার ইউনিট ভলিউম। ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। এটা কি? ই হচ্ছে ইলেকট্রনের আধান, চার্জ অফ অ্যান ইলেকট্রন। আর টাউ অ্যাভারেজ, এটা কি? এটা হচ্ছে অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম। অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম অর্থাৎ দুটো যে কলিশন হচ্ছে, কার্নেলের সঙ্গে দুটো কলিশন হচ্ছে, এই কলিশনের মাধ্যমে যে সময়। ঠিক আছে, এই তথ্যটা আমরা পেয়েছি। ঠিক আছে, আমি তাও একটু একবার রিপিট করে দিই। এই জায়গাটা কি করে দেবো আমরা ছোট করে বলে দিচ্ছি, আমাদের যত ডেরিভেশন করবো তত তোমাদের মনে থাকবে। দেখো, এই জিনিসটা এসেছিল কিভাবে? ওই যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনের উপর এখানে এটাকে যখন তড়িৎ কোষের সঙ্গে সংযুক্ত করা হচ্ছিল, তখন এখানে একটা ইলেকট্রিক ফিল্ড একটা কাজ করছে। ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, এই তার জন্য ইলেকট্রনের একটা প্রভাব সৃষ্টি হবে। ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রনের উপর একটা বল কাজ করছে, সেই বলের ভ্যালুটা কত? এফ ইকুয়াল টু কি হয়? ই ইন্টু ই, ভেক্টর রূপ নিলে আধান, ই হচ্ছে ইলেকট্রনের আধান, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো ইলেকট্রনের তো একটা নির্দিষ্ট ভর আছে, তার অ্যাক্সিলারেশন আছে। তাহলে এ ইকুয়াল টু ইলেকট্রনের যে অ্যাক্সিলারেশন হবে বা ত্বরণ হবে, তার ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে, ইলেকট্রনের এই অ্যাক্সিলারেশন। তো এই ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডটা প্রডিউস হওয়ার আগে, তখন ইলেকট্রনগুলোর মধ্যে যে থার্মাল এনার্জি ছিল, তার ফলে ইলেকট্রনগুলোর যে বেগ ছিল সেগুলো ছিল কি ধরনের? কোনো একটা ইলেকট্রনের বেগ U1, কখনো U2, কখনো U3, এইসব বেগগুলো ছিল ইলেকট্রনগুলোর। তখন কি হয়েছিল? তখন অ্যাভারেজ যে ভ্যালোসিটি ইউ অ্যাভারেজ, যেটা সেটা কি হচ্ছিল? U1 প্লাস U2 প্লাস U3 বাই এন। এটা কত? এটা ছিল 0। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হওয়ার আগে। ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হওয়ার ফলে কি হয়েছে? তাদের অ্যাক্সিলারেশন হয়েছে, অ্যাক্সিলারেশন হলে তাদের বেগগুলো সবাই বেড়ে গেছে। U1 ছিল যেটা, সেটা পরিবর্তন হয়েছে, V1 হয়েছে। U2টা V2 হয়েছে, V1 V2 কোনোটার V3 হয়েছে। তো V ইকুয়াল টু আমাদের কাছে ফর্মুলা আছে, V ইকুয়াল টু U প্লাস AT। তাহলে V1 ইকুয়াল টু আমরা কি লিখবো? U1 প্লাস A। এখান থেকে টাউ 1, প্রথম ইলেকট্রনের জন্য যে অ্যাভারেজ ভেলোসিটি, সেটা হচ্ছে টাউ 1। দ্বিতীয় ইলেকট্রনের জন্য কত? U2 প্লাস A টাউ 2, এর জন্য U3 প্লাস A টাউ 3। এখন যদি আমি অ্যাভারেজ ভ্যালোসিটি করতে যাই ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হওয়ার ফলে, সেটা আমি কি লিখবো? V অ্যাভারেজ ইকুয়াল টু কি হবে? V1 প্লাস V2 প্লাস V3 প্লাস ইলেকট্রনগুলোর জন্য ডিভাইডেড বাই n। এবার V1 মানে আমরা কি পেয়েছি? এটা V2, এগুলো এই মানগুলো যদি আমরা বসাই এখানে, তাহলে আমরা যেটা পাবো U1 প্লাস U2 প্লাস U3 প্লাস চলতে হবে বাই n প্লাস A কমন নিলে টাউ 1 প্লাস টাউ 2 প্লাস ডিভাইডেড বাই n, এটা পড়ে থাকবে। এবার তোমরা জানো যে অ্যাভারেজ ভেলোসিটি, ইনিশিয়াল অ্যাভারেজ ভেলোসিটি যেটা, সেটা হচ্ছে 0। তাহলে এই পার্টটা হয়ে গেলে 0, তাহলে পড়ে থাকছে কি? সেকেন্ড পার্টটা। তাহলে তার জন্য আমরা কি পাচ্ছি? আলটিমেটলি রেজাল্ট যেটা পাচ্ছি, ইউ অ্যাভারেজ যেটা, এটাই হচ্ছে ভি অ্যাভারেজ যেটা, সেটাই হচ্ছে ইলেকট্রনগুলোর গড় ভেলোসিটি। এটাকে আমরা বলি ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, ড্রিফট ভেলোসিটির ভ্যালুটা তাহলে কি আসছে? এ পড়ে থাকলো টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3 ডিভাইড বাই n, মানে এটাকে আমি বলে দিচ্ছি টাউ অ্যাভারেজ। ঠিক আছে, অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম। তাহলে ভিটি ইকুয়াল টু এ টাউ অ্যাভারেজ পাচ্ছি আমরা। ঠিক আছে, তো এর জায়গায় এবার আমরা বসাই এটা, এর মান আমরা জানি, এটা মাইনাস ই বাই এম টাউ অ্যাভারেজ, এটা হচ্ছে শিফট ভেলোসিটি ইকুয়াল টু। ঠিক আছে, আচ্ছা, এরপর কি হয়েছিল?
সাপোজ দেখো এই কোন একটা পরিবাহী, এই পরিবাহীর দুই প্রান্তের মধ্যে যদি বিভব পার্থক্য হয় ভি, আর এই দূরে এই পরিবাহীর লেন্থ যদি হয় এল, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয় ই ইকুয়াল টু আমরা কি জানি মাইনাস ডিভি বাই ডিএক্স, এটা জানি। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু রেজাল্ট কি হবে মাইনাস, আচ্ছা এখানে কি আছে, এর ভোল্টেজ হচ্ছে ভি আর এটার লেন্থ হচ্ছে এল, তাহলে ই ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা ভি বাই এল। তাহলে ই এর জায়গায় যদি আমরা এই ভ্যালুটা বসাই তাহলে কি পাচ্ছি আমরা রেজাল্ট, ই ভি বাই এল এম টাউ অ্যাভারেজ, এই জিনিসটা আছে, ঠিক আছে। এবার দেখো কোনো একটা পরিবাহীর মধ্যে কোনো একটা ক্রস সেকশনাল এরিয়া, ধরো এ একটা ক্রস সেকশনাল এরিয়া, সেই এ ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে ডিটি সময়ে কি পরিমাণ চার্জ যাবে সেটা আমি বের করব, যেখানে ইলেকট্রনগুলোর বেগ হচ্ছে ভিটি, ঠিক আছে। কোনো একটা ক্রস সেকশনাল এরিয়া এ, তার মধ্য দিয়ে এই ডিটির সময়ে ভিটি বেগ নিয়ে যদি ইলেকট্রনগুলো আছে তাহলে কি পরিমাণ আধান এখানে পরিবাহিত হচ্ছে সেইটা বের করবো। তাহলে মোট আধান কত পরিমাণে যাবে এই ডিটির সময়ে, তাহলে আমাকে দেখতে হবে ডিটির বেগ কত, ডিটির বেগ হচ্ছে ভি, প্রত্যেকটা ইলেকট্রনের বেগ কত, বেগ হচ্ছে ডিটি ভিটি, প্রত্যেকটা ইলেকট্রনের বেগ হচ্ছে ভিটি। তাহলে ডিটি সময়ে একটা ইলেকট্রন এটা ক্রস করে কতটা বেরিয়ে আসবে, একটা ইলেকট্রন ক্রস করে বেরিয়ে আসবে কতটা, এতটা, অর্থাৎ এটা হবে কত ভিডি ইন্টু ডিটি, ডিটির সময় কতটা বেরিয়ে আসবে, এই লেন্থ বেরিয়ে আসবে। তাহলে এই লেন্থের মধ্যে যতগুলো ইলেকট্রন এর মধ্যে প্রবেশ করবে এই সময়ের মধ্যে, অর্থাৎ এই এরিয়ার মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনের যে আধান সেটাই হবে, সে তত পরিমাণ আধান এই ক্রস সেকশনাল এরিয়াটাকে পার করে আসবে। তাহলে এর ভলিউম পেয়ে গেছি আমি, এর ভলিউম হচ্ছে এটা ভিডি ইন্টু ভিটি, ডিটি হলো লেন্থ আর এর ক্রস সেকশনাল এরিয়া, এর সঙ্গে এ গুণ করলে এর ভলিউমটা পেয়ে গেলাম। এবার মনে করো কোনো একটা এই 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 কন্ডাক্টরের মধ্যে পার ইউনিট ভলিউমে ইলেকট্রন আছে এন সংখ্যক, অর্থাৎ এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, ঠিক আছে। একক আয়তনের মধ্যে ইলেকট্রন আছে এন সংখ্যক, তাহলে এই আয়তনের মধ্যে ইলেকট্রন থাকবে কত, এন ইন্টু এন, ঠিক আছে। এতগুলো ইলেকট্রন আছে এই অঞ্চলের মধ্যে, তাহলে এতগুলো ইলেকট্রন যদি থাকে, এতগুলো ইলেকট্রনের মোট আধান কত হবে, মোট আধান ইলেকট্রনের আধান ধরো ই করে, তাহলে মোট আধান পাচ্ছি আমি এটা, এই পরিমাণ আধান এই ডিটি সময়ে এর মধ্য দিয়ে এই ক্রস সেকশনাল এরিয়া এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে। এত পরিমাণ আধান বেরিয়ে আসছে, অর্থাৎ টোটাল চার্জের পরিমাণ হচ্ছে এই পরিমাণ চার্জ, এই পরিমাণ চার্জ এটা ক্রস সেকশনাল এরিয়া থেকে এরিয়ার মধ্য দিয়ে ডিটি সময় বেরিয়ে চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা যদি আই বলি, আই ইকুয়াল টু কি হয়, ডিআই ডিকিউ বাই ডিটি, তাই তো, প্রবাহ মাত্রার মানে যে পরিমাণ চার্জ এসছে সেটা কি যে সময় আছে, তাহলে মোট চার্জ এসছে আমার এই পরিমাণ ভিডি ডিটি এ এন ই ডিভাইডেড বাই ডিটি সময় এসছে, ডিটির আবার দাও, তাহলে কি পড়ে থাকছে ভিডি এ এন, এটা পড়ে থাকছে। তাহলে আই ইকুয়াল টু রেজাল্ট হবে আমার কি এটা, ঠিক আছে। তাহলে আই সমান এটা যদি হয়ে থাকে, আই সমান যদি এটা হয় তাহলে আমাকে আমরা ভিডি ইকুয়াল টু কি লিখতে পারি, ভিডি সমান আই বাই এটা, ভিডি ইকুয়াল টু এটা। আবার এইদিকে দেখো ভিডি ইকুয়াল টু আমি পেয়েছিলাম এটা, তাহলে এই জায়গাতে আবার আমি এটাকেও বসাতে পারি, ই ভি টাউ এভারেজ বাই এম ইন্টু এম, এটাকে বসাতে পারি। তাহলে এখান থেকে আমি যদি ভি সমান লিখতে চাও তাহলে কি পাবো, ভি ইকুয়াল টু আমি কি পাবো দেখো, দেখে নাও, ভি ইকুয়াল টু পাবো এম উপরে তুলে দাও, এন থাকছে স্কোয়ার হবে এই টার্মটা আমাদের আসছে,
ঠিক আছে, ভি ইকুয়াল টু এই রেজাল্ট আসছে। এবার এইখান থেকে এই যে টার্মটা, এই টার্মটাকে রো বলছে, এল বাই এ বলছে, এটা আই বলছে। ঠিক আছে, তাহলে রো ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? রো ইকুয়াল টু পাচ্ছি আমরা এম এন স্কোয়ার টাও এভারেজ। রোটা কি? রোধাঙ্ক। তাহলে রো আর রোধাঙ্কটা নির্ভর করছে কি কি বিষয়ের উপর? দেখো এখান থেকে এক নম্বর হচ্ছে এম। এম অর্থাৎ কি? এম মানে হচ্ছে মাস অফ ইলেকট্রন। নিচেতে এন আছে, এন কি? নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। এন এইটা কি? ইলেকট্রনের আধান। টাও এভারেজ মানে এভারেজ রিল্যাক্সেশন টাইম। তাহলে রোধাঙ্ক নির্ভর করছে এই কতগুলো জিনিসের উপর। ঠিক আছে, আমরা এটাকে আবার এই কোয়েশ্চেনটা আমরা এটাকে কি বলতে পারি? আর বলি, যে সমান আর আই। এটা হচ্ছে ওহমের সূত্র, এটা আমরা প্রমাণ করেছি আমাদের, হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যেখানে চলে এসেছি সেটা রো ইকুয়াল টু আমাদের এই তথ্যটা এসছে। এবার এখানে দেখো রো তাহলে নির্ভর করছে কি কি বিষয়ের উপর? এতগুলো বিষয়ের উপর। এবার এর মানটা আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখবো। কন্ডাক্টর বা পরিবাহী, পরিবাহী পদার্থের ক্ষেত্রে দেখো। পরিবাহী পদার্থের ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়ানো হয়, পরিবাহী পদার্থে উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে সেটা আমি দেখবো। পরিবাহী পদার্থে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে এই টার্মগুলোর মধ্যে দেখো, খেয়াল করো, উষ্ণ পরিবাহী কোন একটা ধাতু, পরিবাহী মানে ধাতু পদার্থ, তাহলে উষ্ণতা বাড়ানো। এম অর্থাৎ এ মানে ইলেকট্রনের মাস, তার তো কোনো পরিবর্তন হবে না। ই ইলেকট্রনের আধান, এরও কোনো পরিবর্তন হবে না। এবার দেখা যাক আর দুটো টার্ম আছে, এন আর টাও এভারেজ। দেখো যদি পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে এন আর টাও এভারেজ এই দুটো ভ্যালু কিন্তু কিছুটা চেঞ্জ হতে পারে। কিরকম? পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি করলে পরিবাহীতে যতগুলো ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের সংখ্যা, মানে মুক্ত ইলেকট্রন যতগুলো থাকে সেগুলো তড়িৎ পরিবাহীর জন্য দায়ী, সেই মুক্ত ইলেকট্রনের সংখ্যা কিছুটা বাড়বে। আচ্ছা বেশ, উষ্ণতা বাড়লে তাহলে কি বাড়বে? এন বাড়বে, কিছুটা বাড়বে। আচ্ছা, উষ্ণতা বাড়লে দেখো টাও এভারেজ জিনিসটা কি? এভারেজ রিল্যাক্সেশন টাইম, অর্থাৎ দুটো কান্ডেলের মধ্যে যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষের সেই সময়টা। উষ্ণতা বাড়লে কি হচ্ছে? ইলেকট্রনের বেগটা বেড়ে যাবে। বেগ বেড়ে গেলে কি হবে? বেগ বেড়ে গেলে সংঘর্ষটা তখন আরো তাড়াতাড়ি দ্রুত হবে। দ্রুত যদি সংঘর্ষ হয় তাহলে এই অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম, এই টাইমটা কি হবে? তখন কমে যাবে। টাও অ্যাভারেজ এটা কি হবে? এর ভ্যালুটা কমে যাবে। ঠিক আছে, এই দুটো তথ্য ভালো করে রাখবে। এন অর্থাৎ নাম্বার অফ ইলেকট্রন, এন ওভার নাম্বার অফ ইলেকট্রন বাড়বে। ঠিক আছে, টাও অ্যাভারেজ অর্থাৎ অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম সেটা কিন্তু কমে যাবে, অর্থাৎ যে আরো ঘন ঘন সংঘর্ষ হবে। উষ্ণতা বাড়লে তাদের মধ্যে সংঘর্ষটা আরো বেড়ে যাবে। যদি সংঘর্ষটা তাদের মধ্যে বেড়ে যায় তাহলে অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম সেটা কি হবে? কমে যাবে। আচ্ছা, তাহলে এই দুটো জিনিস ঘটবে পরিবাহী পদার্থের ক্ষেত্রে। এবার দেখো পরিবাহী পদার্থে সাধারণত এমনি যে কোনো নর্মাল টেম্পারেচার এখানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা প্রায় 10⁻⁹ পার্ট মিটার কিউব, এত এমনি সাধারণ অবস্থাতে। তাহলে উষ্ণতা বাড়লে হয়তো এন বাড়বে, একটু বাড়বে, কিন্তু বাড়লেও এই যে বৃদ্ধিটা এটা প্রায় নেগলিজেবল, খুব বেশি বাড়বে না। এটা হচ্ছে খুব বেশি বাড়বে না। ঠিক আছে, উষ্ণতা বাড়লেও নাম্বার অফ ইলেকট্রনের বৃদ্ধি সেটা কিন্তু খুব বেশি বাড়বে না। এন এর মানটা খুব বেশি বাড়বে না, ধরে নাও এটা প্রায় একই থাকবে, প্রায় সমান থাকবে, মানে বাড়বে না, এটা প্রায় একই থাকবে। তাহলে এবার আসছে আমাদের টাও এভারেজ। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু এটা কিন্তু কমে যাবে, এটা কমবে। ঠিক আছে, এটা কমবে। তাহলে এটা কমে যাচ্ছে, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে কমে যাচ্ছে। এই ভ্যালুটা যদি কমে যায় তাহলে রোটা কি হবে? রো বেড়ে যাবে, রোধাঙ্ক বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে পরিবাহীতে তাহলে উষ্ণতা বাড়লে কি হবে? রো এর মান বেড়ে যাবে, রোধাঙ্ক বাড়বে। রোধাঙ্ক বেড়ে যাওয়া মানে পরিবাহীর যে মোট রোধ সেই রোধের মানটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে পরিবাহীর রোধ, উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে। ঠিক আছে, এটা এই কনক্লুশনে আমরা এলাম, পরিবাহীর রোধ বাড়ে। এবার এটা দেখা হলো। তো এই ক্ষেত্রে লেখচিত্রটা কি হয়?
পরিবাহী এমনি স্বাভাবিকভাবে যে ভি ভার্সেস আই লেখচিত্র সেটা তো স্ট্রেট লাইন হয়, এক্ষেত্রে কি আছে একটুখানি উষ্ণতা বেড়ে গেলে রোধটা বেড়ে যায়, কাজ হয়ে যায় একটু, তখন নন ওহমিক কন্ডাক্টরে পরিণত হবে, নন ওহমিক কন্ডাক্টরে পরিণত হবে। এক নম্বর গেল। 2 নম্বর হচ্ছে অপরিবাহী পদার্থের ক্ষেত্রে, অপরিবাহী নয় অর্ধ পরিবাহী করি, পরিবাহী আর একটা হচ্ছে অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী পদার্থ। অর্ধ পরিবাহী পদার্থ সেক্ষেত্রে যদি এই জিনিসটা আমরা দেখি, অর্ধ পরিবাহী পদার্থে কি হয়, এম আর ই এটা তো এক্সচেঞ্জ হবে না, এম পদার্থ ইলেকট্রনের ভর আর ইলেকট্রনের আধান এটার কোনো পরিবর্তন হবে না, তাহলে দুটো জিনিস পুরো থাকছে, এন আর একটা হচ্ছে টাও অ্যাভারেজ। এমনিতে অর্ধ পরিবাহী নাম্বার অফ ইলেকট্রন স্বাভাবিক অবস্থায় কিন্তু খুব কম থাকে, এন এর ভ্যালুটা কিন্তু স্বাভাবিক অবস্থায় খুব কম থাকে, উষ্ণতা বাড়ালে এন এর মানটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে, এন এর মানটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, নাম্বার অফ ইলেকট্রন মুক্ত ইলেকট্রনের সংখ্যাটা অর্ধ পরিবাহীতে উষ্ণতা বাড়ালে নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যায়। আর টাও এভারেজটা, নাম্বার ইলেকট্রন বাড়লে টাও এভারেজটা ঠিক আছে কমে, এটা ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে এই যে এর যে ভ্যালু, এর কমে যাওয়ার যে ভ্যালু, সেটা সেই ভ্যালুটা প্রায় নেগলিজেবল হবে, কিন্তু এই কার তুলনায়, এর তুলনায় এই ভ্যালুটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, অর্ধ পরিবাহীতে এন এর ভ্যালুটা অনেক বেশি বেড়ে যায়, নাম্বার অফ ইলেকট্রন মানে ইউনিট ভলিউমে ইলেকট্রনের সংখ্যাটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে, এটা প্রায় সমান ধরতে পারো, প্রায়, এটা হয়তো বাড়ে একটু কিন্তু এর তুলনায় এর পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, তাহলে এই ভ্যালুটা যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে রো এর মানটা কি হবে, কমে যাবে। দেখো এই এখানে এন এর মানটা যদি বেড়ে যায় তাহলে রো এর মানটা কি হবে, রোধাঙ্কের মানটা কমে যাবে, তাহলে অর্ধ পরিবাহী পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে, অর্ধ পরিবাহী পদার্থে উষ্ণতা বৃদ্ধি করলে রোধাঙ্কের মান কমে, ঠিক আছে। আর একটা পদার্থ আছে, কিছু কিছু মানে ধাতু সংকর, কিছু ধাতু সংকরকে ব্যবহার করা হয়, যেমন কনস্ট্যান্টাইন বা নাইক্রোম, ম্যাঙ্গানিন, কিছু অ্যালয় যেমন কনস্ট্যান্টাইন, তারপর ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টাইন, ম্যাঙ্গানিন, নাইক্রোম, এই সমস্ত অ্যালয়গুলোর ক্ষেত্রে কি করা হয় না, এইসব অ্যালয়গুলোকে এমনভাবেই তৈরি করা হয় যাতে এন আর এই যে টাও অ্যাভারেজ, এদের যে কম বেশি, একজন কমে যাচ্ছে একজন বেড়ে যাচ্ছে, এই ভ্যালুটাকে মানে প্রায় উষ্ণতা বৃদ্ধির সঙ্গে এই যে পরিবর্তনটাকে এন এর ভ্যালু আর টাও এর ভ্যালু, এই এদের যে গুণফল, সেই গুণফলের ভ্যালুটাকে প্রায় একই রাখা হয়, ঠিক আছে, এই ভ্যালুটা প্রায় সেম থাকে, এই যে গুণফল এটা প্রায় সেম থাকে, অর্থাৎ এটা বাড়লো এটা কমলো, ঠিক আছে, এটা বাড়লো এটা কমলো, বা এটা বাড়লো এটা কমলো, এই জিনিসটাকে মানে এই গুণফলটাকে, এই দুটোর যে গুণফল, সেই গুণফলটাকে প্রায় ধ্রুবক রাখা হয়, মানে পরিবর্তন যাতে না হয়, ঠিক আছে, তাহলে এটা যদি পরিবর্তন না হয় তাহলে রো এর মানটাও পরিবর্তন হবে না, সেই কন্ডিশনে তৈরি করা হয় এই কতগুলো ধাতু, এদের তাহলে কি হবে, রোধের কোনো পরিবর্তন হবে না, রোধটা কি থাকবে, প্রায় কনস্ট্যান্ট থাকবে, অপরিবর্তনশীল, রোধাঙ্কের মানটা পরিবর্তন হবে না। তো এই আলোকগুলোকে ব্যবহার করে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয় যাতে রোধাঙ্কের মানের রোধের মানের কোনো পরিবর্তন না হয়, যে কোনো আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতি সেগুলো তো এমনিতেই উষ্ণতা পেলে সেগুলো রোধের মানটা পরিবর্তন হলে তখন তার কার্যকারিতার ডিফেক্ট আসে, তো সেই সমস্ত ক্ষেত্র থেকে মুক্তি পাওয়ার জন্য তৈরি করা হয়েছে এই ধরনের বেশ কিছু অ্যালয়, যেগুলোতে কি হয়, উষ্ণতা বাড়লেও রোধাঙ্কের মানটা খুব বেশি পরিবর্তন হয় না। এইগুলো মোটামুটি পরিবাহী অর্ধ পরিবাহী সম্পর্কে তথ্য। এরপর দেখো
উষ্ণতা বৃদ্ধির সঙ্গে রোধের মানের সম্পর্ক। উষ্ণতা, ধরো কোনো পদার্থের উষ্ণতা বাড়ানো হলো, উষ্ণতা বাড়িয়ে করা হলো ডিটি, ঠিক আছে? প্রথমে ছিল টি, তারপর উষ্ণতা বাড়ানো হলো, বৃদ্ধি হলো ডিটি। তো রোধও দেখা যাবে, প্রথমে যদি রোধ থাকে আর, সেটা পরিবর্তন হয়ে গেল ডিআর। উষ্ণতার বৃদ্ধিতে ধাতুর ক্ষেত্রে, ধাতব পদার্থের ক্ষেত্রে, ধাতব পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে তার রোধও বাড়তে হবে। তো এই ধাতুর, ধরো কোনো একটা পরিবাহী নেওয়া হয়েছে যার প্রাথমিক রোধ মনে করো আর জি, তাহলে উষ্ণতা বাড়ানো হলো আর ডিটি পরিমাণ, উষ্ণতা বাড়ানো হলো ডিটি পরিমাণ। তো এর রোধ বাড়বে, রোধের যে বৃদ্ধি, সেই রোধের বৃদ্ধিটা উষ্ণতার বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। উষ্ণতা বাড়লে রোধের মানটা বাড়ে, ঠিক আছে? অর্থাৎ আমি এরকম বলতে পারি, রোধের মানের বৃদ্ধি সেটা উষ্ণতার বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। আরেকটা জিনিস, এই যে রোধের মানের বৃদ্ধি, সেটা হচ্ছে প্রাথমিক যে রোধ ছিল সেই রোধের সঙ্গে সমানুপাতিক। তো এটা জানো তোমরা, এরকম হয়। তাহলে ডি আর ইকুয়ালটা আমাদেরকে একটা ধ্রুবক বাঁচতে হবে, আলফাটাকে কি বলা হয়? রোধের উষ্ণতা গুণাঙ্ক। এটা হবে। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা যে টার্মটা বলা হয়েছে, এই আলফাটা ধ্রুবক আছে। যদি ধ্রুবক থাকে, আলফাটা যদি ধ্রুবক থাকে, তাহলে তো এটা হলো আলফা। অনেক সময় কি হয়, আলফা অন্য কোনো ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট থাকে, ডিপেন্ডেন্সি থাকে অন্য কোনো ভ্যালুর উপর, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে তোমার এই ভ্যালুটা, যেমন ডিআর এর যে পরিবর্তন, ইন্টিগ্রেশন করে নেবে। যদি ডিআর ইকুয়াল টু এদিকে ইন্টিগ্রেশন করবে আলফা আর জিরো ডিটি, এবার টি এর টেম্পারেচারের যে বৃদ্ধি সেটাকে দেখবে, আর ডিআর এর রোধের যে পরিবর্তন সেটাকে দেখবে। ধরো আর জিরো থেকে এটা আর হয়েছে, উষ্ণতার পরিবর্তন একটা T1/T2 যে দেওয়া থাকে এটা বসাবে, আর এটা তাহলে কি হবে, এদিকে যে ভ্যালু সেটা কি হবে, রোধের যে বৃদ্ধি, আলফাটা যদি পরিবর্তনশীল হয় তাহলে ইন্টিগ্রেশন করবে, ঠিক আছে? যদি আলফা পরিবর্তনশীল হয় তাহলে, আলফা যদি পরিবর্তনশীল হয় আর কি, তাহলে তোমাদেরকে আর মাইনাস আর জি, সেক্ষেত্রে তোমাদেরকে এই ফর্মুলা ব্যবহার করতে হবে। আলফা যদি পরিবর্তনশীল থাকে সেক্ষেত্রে এটা ব্যবহার করবে, আর যদি আর ধ্রুবক থাকে তাহলে যে উষ্ণতার বৃদ্ধি, আর এটা হচ্ছে রোধের বৃদ্ধি, টিআরটা কি রোধের বৃদ্ধি, সেই ধারণা বসাবে। অথবা এখানে যদি এটা যদি আলফা ধ্রুবক হয়, তাহলে ধ্রুবক হলে কি করবে? ধ্রুবক হলে এটাকে বাইরে বার করে নেবে বাইরে। তাহলে ডিআর এর জন্য এখানে ওই একই রকম ভাবে নিয়ে আসবে, আর জিরোটা পরিবর্তন হয়ে গেছে আর, অর্থাৎ আর জিরো মাইনাস আর, আর মাইনাস আর জিরো ইকুয়াল টু আলফা যদি পরিবর্তনশীল হয় তাহলে সেক্ষেত্রে ডিটি উষ্ণতার বৃদ্ধি, ধরো এটা T1 থেকে হয়েছে T2, তাহলে সেক্ষেত্রে লিখবো কি, এটা ধ্রুবক, এটাও ধ্রুবক, এটার পরিবর্তন হচ্ছে আলফা আর জিরো, তাহলে লিখবো এটা T2 মাইনাস T1। অথবা যদি আলফার মান বের করতে দেয় তাহলে এখান থেকে করবে, আলফা ইকুয়াল টু কি পাবে, আলফা সমান হচ্ছে আর মাইনাস আর জিরো বাই আর জিরো ইন্টু T2 মাইনাস T1। আলফা যদি পরিবর্তনশীল হয় তাহলে এই ফর্মুলা ব্যবহার করবে,
আলফা যদি স্থির থাকে ধ্রুবক হয় তাহলে এই ফর্মুলা ব্যবহার করবে, আর আলফা যদি পরিবর্তনশীল হয় তাহলে এখান থেকে শুরু করবে। আলফার ইকুয়েশন বসাবে এখানে, আলফা যেরকম পরিবর্তনশীল সেভাবে আলফার ইকুয়েশন বসাবে, ক্যালকুলেশন করবে। সেভাবে আমরা কয়েকটা অঙ্ক রেখে দিই ছোট ছোট। আচ্ছা, কস করে লিখে নেবে, আর ফার্স্ট যদি হয় তাহলে একটু ছোট করে নেবে, আর ফার্স্ট দরকার হলে আরো ফার্স্ট করে নেবে, কারণ প্রচুর সিলেবাস। একটু অঙ্ক দেখে নিই ছোট ছোট। যেমন একটা অঙ্ক দিয়েছে, দ্য রেজিস্ট্যান্স অফ এ হিটিং এলিমেন্ট at room temperature 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, T1 বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে 100 ওহম। at what temperature its resistance will be 117, অর্থাৎ R2 = 117 হবে যখন T2 সমান কত। আর এখানে তথ্য দেওয়া আছে আলফা = 1.7 × 10⁻⁻4 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, কি দিয়েছে? T1 = মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ হচ্ছে এত, তাহলে কত উষ্ণতায় রোধ হবে 117 ওহম বের করতে হবে। তাহলে আমাদের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি। আমরা কি ফর্মুলা পেয়েছিলাম বলো তো? R2 - R1 রোধের যে বৃদ্ধি, এটা ছিল রোধের বৃদ্ধি, ইকুয়াল টু আলফা ইন্টু প্রাথমিক উষ্ণতা R1, এই প্রাথমিক রোধ কিন্তু উষ্ণতার বৃদ্ধি T2 - T1। উষ্ণতার কিন্তু কেলভিন স্কেলে, এটা আবার খেয়াল রাখবেন। সেভাবে মানগুলো বসিয়ে দিলে এর অঙ্ক হয়ে যাবে। R2 - R1 মানে 117 থেকে 100 বাদ দাও, তাহলে হচ্ছে 17। আলফার ভ্যালু হচ্ছে 1.7 × 10⁻⁻4। R1 কত? R1 100। আর উষ্ণতার বৃদ্ধি, আচ্ছা এটা হচ্ছে 300 কেলভিন, আর এটা দেওয়া নেই, তাহলে এটা বলতে 300 মাইনাস এই যে T2 মানে পরের উষ্ণতা, এটা T2 - 300। তাহলে এদিক থেকে এসো, T2 - 300 ইকুয়াল টু 17/1.7 ইন্টু 10⁻²। দশমিক তুলে নাম 70, এটা কত হচ্ছে 10। তাহলে 10 × 10⁻² মানে 10⁻³ মানে 1000 কেলভিন। T2 = 1000 প্লাস 300 মানে 1300 কেলভিন। ঠিক আছে, এটা যদি তুমি ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাও তাহলে কত আছে? 1300 থেকে 273 বাদ দেবে, এটা 7, 2, 0 এত ডিগ্রি সেন্টিগ্রেড, 1027 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আরেকটা অঙ্ক দেখো, কস করে লিখে নেবে।
একটা অঙ্ক দেখে নাও। Resistance of a platinum wire is 5 ohm at ice point মানে R0 তো হচ্ছে 5 ওহম at T0 equal to হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 কেলভিন, এটা দেওয়া আছে। আর 5.5 at 3 পয়েন্ট, আর আর প্রাইম যেটাকে বলছি 5.5 ওহম হয়েছে যখন স্টিম পয়েন্ট, মানে টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে টি প্রাইমটা হচ্ছে 100 যোগ হয় মানে 373 কেলভিন, এটা দেওয়া আছে। ফাইন্ড দ্য টেম্পারেচার অ্যাট হুইচ রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার ইজ 5.8 ওহম। এবার কি বের করতে হবে বলেছে, রেজিস্ট্যান্সটা বার করতে হবে। R1 ইকুয়াল টু 5.8 ওহম হবে কত টেম্পারেচার। দুটো ইকুয়েশন বের করে নিতে পারবে, দুটো ইকুয়েশন করে নিয়ে সলিউশন করে নেবে। কাজ করো, এটার সঙ্গে এটাকে দেখো, আমরা লিখি এরকম আর প্রাইম মাইনাস R0 ইকুয়াল টু হচ্ছে R0 আলফা, এদের দৈর্ঘ্য এদের উষ্ণতা গুণাঙ্ক, ওদের উষ্ণতা গুণাঙ্ক আলফা ধরে নিলাম। R0 আলফা হলো আর কি উষ্ণতার বৃদ্ধি, এটা অর্থাৎ টি প্রাইম মাইনাস টি এই আমাদের ফর্মুলা। তাহলে এর জন্য আমরা দেখে নিই, বসিয়ে নিই। আর প্রাইম হচ্ছে 5.5 মাইনাস 5 ইকুয়াল টু 5 ইন্টু আলফা, এদের উষ্ণতার বৃদ্ধি হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি আলফার মানটা পেয়ে যাবে 0.5 ইকুয়াল টু 5 ইন্টু আলফা ইন্টু 100। আলফা ইকুয়াল টু কি আসছে 0.5 by 5 into 100 মানে 10 to the power minus 3, এই ভ্যালুটা আসছে আলফার ভ্যালু। এবার তুমি এর সঙ্গে এইটা দেখে নাও, এর সঙ্গে এইটাকে বসাও, অর্থাৎ R1 মাইনাস R0 ইকুয়াল টু R0 আলফা, আলফাটা তো একই, এই আলফার মানটা করে এখানে বসাবে, ইউনিট বসো পার ডিগ্রি সেন্টিগ্রেড। R0 আলফা ইন্টু উষ্ণতার পার্থক্য অর্থাৎ টি মাইনাস T0। তাহলে R1 মাইনাস R0 এর পার্থক্য কত হলো 0.8 ইকুয়াল টু R0 কত, R0 হচ্ছে 5, আলফার ভ্যালু পেয়ে গেছো 10 to the minus 3, T মাইনাস T0, এটা আমাদের বের করতে হবে। কি আসছে T মাইনাস T0 ইকুয়াল টু 0.8 divided by 5 into 10 to the minus 3, 8 by 5 করে এটাকে into 10 to the power, একটা শূন্য কমে যাবে 10 to the power 2, এটা হচ্ছে 8কে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে কত আসে 1.6 into 10 to the power 2, তার মানে 160, এটা আছে আমাকে বের করতে হবে কোনটা টি, তাহলে 160 প্লাস 273, 3 6 7 13 2 3 4 433, 273 T0 ভ্যালু হচ্ছে এত কেলভিন। ডিগ্রি সেন্টিগ্রেড করতে হলে করে নেবে ডিগ্রি সেন্টিগ্রেড।
অর্থাৎ এখান থেকে আবার ওইটাই বাদ দিতে হবে, ওই ভ্যালুটা ডিগ্রি সেন্টিগ্রেড করলে আসবে 160 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, লাস্ট অঙ্ক একটা আলাদা টাইপের আছে। আচ্ছা, পরের অঙ্কটা একটুখানি বুঝে নাও। লাস্ট অঙ্কটা দেখো একবার। দেওয়া আছে দুটো রড দেওয়া আছে, যোগ করা আছে দুটো আলাদা রড, সেপারেট রড দুটোকে যোগ করা হয়েছে। বলা আছে প্রথম যে রড তার রোধাঙ্ক হচ্ছে ρ1 দেওয়া আছে, এই রোধাঙ্ক ρ1, আর দৈর্ঘ্য প্রসারণ এই উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে α1, আর এই ক্ষেত্রে দেওয়া আছে যে রড তার রোধাঙ্ক হচ্ছে ρ2, আর রোধের উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে α2, এটা দেওয়া আছে। লেন্থ দুটোরই L, সেটা দেওয়া আছে। বলা আছে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন α1 ρ1 and ρ2 α2 such that the resistance of the combination is independent of temperature। অর্থাৎ বলে দেওয়া আছে এদের যে রেজিস্ট্যান্সটা, এই যে সমবায়, এই সমবায়ের রেজিস্ট্যান্সটা, রোধটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। অর্থাৎ এখন এই মুহূর্তে এদের যে রোধ শ্রেণী সমবায় যোগ করেছে, তো পরপর দুটো শ্রেণী সমবায় যোগ করা আছে। ধরো এই মুহূর্তে এর রোধ হচ্ছে R1 ধরি, এর রোধ ধর মনে করো R2, ঠিক আছে। তাহলে এই মুহূর্তে টোটাল রোধ কত, শ্রেণী সমবায় যোগ আছে, টোটাল রোধ কত হবে R1 + R2 এটা। এবার বলা হচ্ছে যে এই ভ্যালুটা, এই রোধের এই যে ভ্যালুটা, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, মানে উষ্ণতা বাড়লেও রোধের ভ্যালুটা একই থাকবে। যদি রোধের ভ্যালুটা একই থাকে সেই ক্ষেত্রে এই α1 ρ1 ρ2 α2 এদের মধ্যে সম্পর্কটা কি সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখে নিই এদের উষ্ণতা বাড়ানো হলে, এদের দুজনের রোধের পরিবর্তন হবে, এর রোধের পরিবর্তন হবে, এর রোধের পরিবর্তন হবে, ঠিক আছে। তো এর রোধের R1 রোধের পরিবর্তন হলো যে এটা রোধ বাড়লো, রোধ বৃদ্ধি আছে, রোধ বাড়লো বাড়বে, তো ধরো এই পরিমাণ রোধ বাড়লো, রোধের বৃদ্ধি, এর রোধের বৃদ্ধি হলো এটা। রোধের বৃদ্ধিটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, আমরা কি জানি এর প্রাথমিক রোধ এর α1 আর উষ্ণতার বৃদ্ধি, অর্থাৎ উষ্ণতার বৃদ্ধিটা আমি বলছি ΔT, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে রোধের বৃদ্ধি হলো এতটা, এর ক্ষেত্রে রোধের যে পরিবর্তন হবে সেই পরিবর্তনটা আমি বলছি ΔR2, সেই ভ্যালুটা কত R2 α2 উষ্ণতার বৃদ্ধি, এটা, ঠিক আছে। তাহলে এখন এর রোধ, প্রথমে রোধ ছিল এটা, এখন রোধ হয়েছে এটার জন্য রোধ হয়েছে এটা, এর রোধের পরিবর্তন হয়েছে, তাহলে এটা পরিবর্তন হয়েছে। তাহলে এখন রোধ কত, এর রোধ কত হলো, এর রোধ হচ্ছে R1 প্লাস এটা, ঠিক আছে। এর সঙ্গে এটা কি হবে R1 প্লাস R1 α1 ΔT, এখন রোধ হবে এটা, এই ভ্যালুটা। এর রোধ কত হবে এখন R2 প্লাস ΔR2 সমান R2 প্লাস R2 α2 ΔT, এখন রোধ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এই দুটোর যে যোগফল, সেটা এর সঙ্গে সমান। অর্থাৎ এইটা প্লাস এইটা ইকুয়ালটা আমি কি লিখতে পারি, এটা এখন রোধ হয়েছে এটা, প্রথমটার জন্য রোধ হয়েছে এটা, দ্বিতীয়টার জন্য রোধ হয়েছে এটা। তাহলে এর রোধের ভ্যালু এটা, এর রোধের ভ্যালু হচ্ছে এটা। সেই রোধের ভ্যালুটা কি বলেছে, ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ উইথ টেম্পারেচারের সঙ্গে কোনো পরিবর্তন হবে। এখন তাহলে রোধ হচ্ছে এইটা প্লাস হচ্ছে এটা, ইজ ইকুয়াল টু এটা। অতএব R1 প্লাস R1 α1 ΔT প্লাস R2 প্লাস R2 α2 ΔT ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস R2।
তাহলে এবার এই দিকের R1 R2 আর এই দিকের এই যে R1 আর R2 এই দুটো কেটে যাচ্ছে। তাহলে আমাদের কাছে রেজাল্ট কি আসছে? রেজাল্ট আসছে এরকম, R1 alpha 1 delta t plus R2 alpha 2 delta t equal to 0, or R1 alpha 1 plus R2 alpha 2 equal to 0। ডেল্টা টি কমন নিলাম, কমন নিলে ওইদিকে পাঠালে রেজাল্ট হচ্ছে এটা। এবার দেখো R1 মানে কি, R ইকুয়াল টু আমরা জানি রো ইন্টু এল বাই এ, ঠিক আছে। তাহলে R1 এর জন্য এখানে এখান থেকে আমি কি লিখতে পারবো? R1 এর জন্য এখান থেকে আমি লিখতে পারবো এর রো 1 এর লেন্থ এল বাই এ ইন্টু আলফা 1 প্লাস R2 এর জন্য এখান থেকে লিখতে পারবো আমি রো 2 এল ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা আমি ধরে নেব, এটা ক্রস সেকশনের এরিয়া, সেটাকে আমি ধরে নিয়েছি এ, ঠিক আছে। এ হচ্ছে ক্রস সেকশনের এরিয়া, দুটো একই দুটো ক্ষেত্রে একই দেওয়া আছে। আচ্ছা, এটা হলো আর আলফা 2 ইকুয়াল টু 0। এল বাই এটা আবার বাদ চলে যাচ্ছে এখান থেকে, তাহলে সূত্র থাকছে রো 1 আলফা 1 প্লাস রো 2 আলফা 2 ইকুয়াল টু 0। তাহলে আমাদেরকে এই দুটো পরিবাহী টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হবে যদি তাদের মধ্যে সম্পর্কটা হয় এটা, রো 1 আলফা 1 প্লাস রো 2 আলফা 2। ঠিক আছে, থাক।